প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পর্ব 4 তৃতীয় অধ্যায়ের পর্ব 4 নিয়ে। এখানে আমরা আজকের আলোচনার বিষয় থাকছে আমাদের হিসাব চক্র এবং এই হিসাব চক্র রিলেটেড যে পদ্ধতিগুলো আছে, পাশাপাশি একতরফা দাখিলা পদ্ধতি, এই তিনটা জিনিস নিয়ে এই পর্বের আলোচনা থাকছে। তাহলে প্রথমে এই পর্বের শুরুর যে প্রশ্নটা আমরা দেখে নিই, 26 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে হিসাব চক্র কাকে বলে, এর ধাপ কয়টি ও কি কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে হিসাব চক্র সম্পর্কে তোমাকে লিখতে হবে এবং হিসাব চক্রের মধ্যে যে ধাপগুলো আছে অবশ্যই সেই ধাপগুলোও কিন্তু প্রত্যেকটা উল্লেখ করতে হবে। শুধু তাই না, এখানে যেহেতু ধাপ উল্লেখ করতে বলা হয়েছে তাই বলে যে তুমি লিখবে তা না। যদি তোমার প্রশ্নে থাকে হিসাব চক্র কাকে বলে, তুমি অবশ্যই হিসাব চক্রের সংজ্ঞাটা লিখবে এবং পাশাপাশি হিসাব চক্রের যে কয়েকটা ধাপ আছে প্রত্যেকটা ধাপই কিন্তু সেখানে উল্লেখ করে দেবে। তাহলে আসো আমরা আমাদের এই উত্তরটা একটু দেখে নিই। চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমরা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ফেলি। তো যেহেতু এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এটা কোনো সীমানা নেই, এটা আমরা ধরে নিই। এই জন্যই কিন্তু এই হিসাব চক্রটা, অর্থাৎ একবার চক্রটা শেষ করে বারবার সেটা কিন্তু ঘুরতে থাকবে এবং বারবার সেটা চক্রাকারে চলতেই থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে হিসাব চক্র। ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক এই আবর্তনকে, আবর্তন বলতে বোঝায় বৃত্তের মতো একটা জিনিস যখন আমরা পুরোটা শেষ করব সেটাই হচ্ছে আবর্তন। এই আবর্তনটাই হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্রের মোট 10টি ধাপ। অবশ্যই এই 10টি ধাপকেই তোমার মনে রাখতে হবে এবং 10টি ধাপকেই তোমার উত্তরের মধ্যে লিখতে হবে। 10টা ধাপ কি কি? লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী প্রস্তুত, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত। একবার যদি আমরা একটু চক্রটা দেখি, প্রথমেই শুরু হচ্ছে একটা লেনদেন শনাক্তকরণ থেকে, অর্থাৎ একটা ঘটনা সেটা লেনদেন কি লেনদেন না, এই বিষয়টা যখন আমরা শনাক্ত করব সেটাই হচ্ছে লেনদেন শনাক্তকরণ। শনাক্তকরণ করা হয়ে গেলে আমরা সেই লেনদেনটাকে বিশ্লেষণ করি, অর্থাৎ ভাগ করে ফেলি, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি। তাহলে প্রথমে শনাক্তকরণ, তারপর বিশ্লেষণ। বিশ্লেষণ করার পরের কাজই হচ্ছে জাবেদাভুক্তকরণ, অর্থাৎ জাবেদার যে বিভিন্ন রকম বই আছে, কোন জাবেদাটা বা কোন হিসাবটা কোন জাবেদায় অন্তর্ভুক্ত হবে সেটা চিহ্নিতকরণ করা এবং সেই জাবেদার মধ্যে সেটা উল্লেখ করা। এবং জাবেদার পরেই আমাদের মূল পার্ট, হিসাব বিজ্ঞানের মূল পার্টটাই হচ্ছে খতিয়ানে অন্তর্ভুক্ত করা। জাবেদা করা শেষ হয়ে গেলেই আমরা খতিয়ানে অন্তর্ভুক্ত করি। খতিয়ান করার পরপরই আমরা সেটাকে রেওয়ামিলে প্রস্তুত করি। রেওয়ামিল করার পরে আমাদের কাজ হচ্ছে সমন্বয় দাখিলা দেওয়া, অর্থাৎ কোনো হিসাব যদি বাদ পড়ে যায় বা সমন্বয়ের দরকার পড়ে, সংযোগের দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা সেই সমন্বয়টা এখানে দিয়ে থাকি। সমন্বয় দেওয়ার পরে আমরা প্রস্তুত করি কার্যপত্র এবং এই কার্যপত্রটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ। এটা তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, তবে তোমার ব্যবসায় সুবিধার জন্য এই কার্যপত্রটা করা ভালো। কার্যপত্র করা অথবা আমরা যদি বলি সমন্বয় দাখিলা, এরপরেই হচ্ছে আমাদের মূল কাজ আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করি। সমাপনী বলতে আমরা বুঝে থাকি একদম বছরের শেষে বা হিসাবের শেষের যে দাখিলা বা হিসাব সেটাকে। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করি। সমাপনী দাখিলাই হচ্ছে আমাদের একটা হিসাবকালের সর্বশেষ ধাপ। তো এই হিসাবকালটা যেহেতু শেষ, আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বোঝাচ্ছি। তো এই ধাপের পরে যে ধাপটা সেটা হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল অথবা
প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা, অর্থাৎ পরবর্তী বছরের জন্য একটা জাবেদা প্রস্তুত করা, এটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এবার আমরা চলে যাচ্ছি 27 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে কার্যপত্র কখন এবং কেন প্রস্তুত করা হয়। আমরা ইতিমধ্যেই জেনেছি কার্যপত্রটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ, তুমি চাইলে এটা করতেও পারো নাও করতে পারো, এটা সম্পূর্ণ মালিকের ইচ্ছার ওপর ডিপেন্ড করে, কিন্তু এটা কেন করা উচিত বা কেন করা ভালো সেটাই আমরা একটু দেখে নেব। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে কার্যপত্র প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কার্যপত্র প্রস্তুত করা হয়। তাহলে দেখো এখানে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। আমাদের যে আর্থিক বিবরণীগুলো আছে সেই আর্থিক বিবরণীগুলো যাতে আমরা খুব সহজভাবে প্রস্তুত করতে পারি, হিসাবের মাঝে যেন কোনো ঝামেলা তৈরি না হয়, সেটার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে সমন্বয় দাখিলার পরেই কার্যপত্রটা প্রস্তুত করে নিতে হয়। কার্যপত্র আগে প্রস্তুত করে নিলে সেই কার্যপত্রটা দেখেই কিন্তু আর্থিক বিবরণী তৈরি করা সহজ হয়ে যায়। তো এই জন্যই কিন্তু কার্যপত্র মূলত প্রস্তুত করা হয়ে থাকে। কার্যপত্র প্রস্তুত করা হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। এটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণে সহায়ক ভূমিকা পালন করে। এবার চলে যাচ্ছি 28 নং প্রশ্নে। হিসাব চক্রে জাবেদাভুক্তকরণ বলতে কি বোঝায়? হিসাব চক্রে জাবেদাভুক্তকরণ এই কথাটা বলতে আমরা কি বুঝে থাকি? লেনদেন বিশ্লেষণের পরে লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা করে জাবেদাতে লেখা হয়। জাবেদাভুক্তকরণের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। এটি হিসাব চক্রের তৃতীয় ধাপ। তাহলে দেখো আমরা শুরুতে পড়েছিলাম শনাক্তকরণ, বিশ্লেষণ, তারপরেই কিন্তু জাবেদাভুক্তকরণের কাজ। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ধাপ, হিসাব চক্রের মধ্যে 3 নাম্বার ধাপ। 29 নাম্বার প্রশ্ন, সমন্বয় দাখিলা কি? প্রতিটি ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা প্রয়োজন, তাই হিসাবকাল শেষে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয় প্রভৃতি দফাগুলো সমন্বয় করা হয়। একেই আমরা সমন্বয় দাখিলা বলে থাকি। তাহলে দেখো সমন্বয় দাখিলার মধ্যে ঠিক কোন কোন এন্ট্রিগুলো আসে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয়। তো এই নামগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে বকেয়া এবং অগ্রিম রিলেটেড যে বিষয়গুলো থাকে সেটাই কিন্তু শুধুমাত্র সমন্বয় দাখিলার মধ্যে উল্লেখ করতে হয়। সমন্বয় দাখিলার মাধ্যমে প্রকৃত এবং নির্ভুল আর্থিক অবস্থা নির্ণয় করা সহজ হয়। এবার চলে যাচ্ছি 30 নং প্রশ্নে, কার্যপত্র বলতে কি বোঝায়? আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহু ঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত এই বিবরণীকে কার্যপত্র অথবা ওয়ার্কশিট বলা হয়। কার্যপত্র হিসাব চক্রের 7ম ধাপ। আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করতে খসড়া স্বরূপ, খসড়া মানে আমরা কি বুঝি? রাফ, মানে এক্সট্রা একটা অংশ, রাফ স্বরূপ আমরা কার্যপত্র তৈরি করে থাকি। তাই কার্যপত্রকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বলা হয়। মানে এটা জাস্ট এক্সট্রা একটা অংশ বা গণনা একটা অংশ। তুমি যাতে গণনাটা খুব সহজভাবে করতে পারো, তোমার যাতে আর্থিক বিবরণীতে সেই কাটাছেঁড়া বা ঝামেলা না হয়, সেজন্যই মূলত কার্যপত্রটা প্রস্তুত করতে হয়। 31 নং প্রশ্ন, এখানে বলা হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা কখন প্রস্তুত করা হয়? একদম সবার শেষে যখন আমরা সমাপনী দাখিলাটা দেই, সেই সমাপনী দাখিলা দেওয়ার পরে পরবর্তী বছরের শুরুর জন্য আমরা এই হিসাব পরবর্তী রেওয়ামিল এবং প্রারম্ভিক জাবেদাটা দিয়ে থাকি। হিসাব চক্রের 10ম ধাপে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয়, ব্যয় ও লেনদেন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে দেখো একদম সবার শেষে
সমাপনী দাখিলার মাধ্যমে আমরা মূলত আয়, ব্যয় এবং উত্তোলন এই 3 ধরনের হিসাব বন্ধ করে থাকি। এই 3 ধরনের হিসাব বন্ধ করার পরে যে হিসাবগুলো বাকি থাকে সেই হিসাবগুলো নিয়েই মূলত পরবর্তী বছরটা শুরু করতে হয় এবং সেটাকেই আমরা এই প্রারম্ভিক জাবেদার মধ্যে উল্লেখ করে থাকি। 32 নং প্রশ্ন, সমাপনী দাখিলার ধারণা দাও। সমাপনী দাখিলা বলতে কি বোঝায় সেটা আমাদের এখানে দেখতে হবে। যে দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। 1 বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার মাধ্যমে এসব আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করা হয়। সমাপনী দাখিলার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। সাধারণত দেখো এখানে সমাপনী দাখিলার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় সেগুলো সাধারণত একটা হিসাবকালের জন্য বা একটা বছরের জন্য। তো এই আয় ব্যয় এবং উত্তোলন এটা কিন্তু পরবর্তী বছরে আবার কন্টিনিউ হবে না, এটা এই বছরেই শেষ হয়ে যাবে। এই হিসাবের ভ্যালুটা এই বছরেই শেষ হয়ে যাবে। তো যেহেতু এই বছরেই এটা ডিসক্লোজ করে দেওয়া হচ্ছে, তাই এই হিসাবগুলোর জন্য আয়, ব্যয় এবং উত্তোলন এই 3টা হিসাবের জন্য আমরা সাধারণত সমাপনী দাখিলা তৈরি করে থাকি। 33 নং প্রশ্ন, কিভাবে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়? ধারাবাহিকতা মানে একটা সিকোয়েন্স মেইনটেইন করাকে বোঝায়, যে ধাপে ধাপে সেটা করা হবে, এটাই হচ্ছে ধারাবাহিকতা। প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। প্রারম্ভিক দাখিলা কেন? কারণ একটা বছর শেষে আমরা যে হিসাবগুলো অবশিষ্ট থাকে, যেমন সম্পদ, তারপর তোমার কিছু দায় অবশিষ্ট থাকতে পারে, মালিকানা সত্ত্ব থাকতে পারে, এই হিসাবগুলো নিয়েই কিন্তু পরবর্তী বছরটা শুরু করতে হয়। তাহলে 1 বছরের একটা ধাপ থেকে আরেক বছরের আরেকটা ধাপ শুরু করার জন্যই কিন্তু প্রারম্ভিক জাবেদাটা দেওয়া হয়। এই জন্য আমরা বলতে পারি যে প্রারম্ভিক জাবেদার মাধ্যমে আমরা হিসাবের ধারাবাহিকতাটাকে রক্ষা করতে পারি। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ধরে নেওয়া হয় যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে, মানে কন্টিনিউয়াস প্রসেসে এটা কন্টিনিউ হবে এবং প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ প্রতি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় চলতি বছরের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বকে প্রারম্ভিক দাখিলার মাধ্যমে পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসাবে দেখানো হয়। এভাবে হিসাব রক্ষণ ধারাবাহিকভাবে চলতে থাকে। একটা বছরে যেটা শেষ হয়ে যায় সেটাই কিন্তু পরবর্তী বছরে শুরু হয়, সেই বিষয়গুলো নিয়েই পরবর্তী বছরটা শুরু হয়। তো সেই ধারাবাহিকতা এবং ধাপের যে বিষয়টা, সেই ধাপের বিষয়টাকে মেনটেন করার জন্যই আমরা মূলত প্রারম্ভিক জাবেদাটা প্রস্তুত করে থাকি। 34 নং প্রশ্ন, হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সারা বছর ধরে চলতে থাকে? মানে একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধাপগুলো চলতেই থাকবে? হিসাব চক্রের যে সকল ধাপগুলোর কাজ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে সারা বছর ধরে চলমান থাকে সেগুলো হচ্ছে লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর। দেখো এই যে লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর, এই 3টা ধাপই কিন্তু মূলত আমাদের যে কোনো সময় করার দরকার পড়তে পারে। যেমন একটা লেনদেন তোমার বছরের শুরুতেও হতে পারে, বছরের মাঝেও হতে পারে, আবার একদম বছরের শেষ দিনেও কিন্তু একটা লেনদেন হতে পারে। এই জন্য একটা লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে সেটা জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তরকরণ, এই 3টা কাজই সারা বছর ধরেই চলমান রাখতে হয়। পরবর্তী প্রশ্ন 35 নং প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? এতক্ষণ যাবত আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এই অধ্যায়ের মধ্যে সর্বশেষ যে অংশটা একতরফা দাখিলা পদ্ধতি, এটা নিয়ে আলোচনা করব। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়।
এই পদ্ধতিতে কোনো লেনদেনের এক পক্ষ অন্য কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে শুধু একটা পক্ষ লিপিবদ্ধ করা হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটা পক্ষই লিপিবদ্ধ করা হবে, আবার কিছু ক্ষেত্রে কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। তো এটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির মূল বিষয়। এই পদ্ধতিতে কিছু সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় এবং ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। তার মানে এখান থেকে আমরা একটা তথ্য পেলাম, একতরফা দাখিলা পদ্ধতি শুধুমাত্র সম্পদ এবং দায় এই বিষয়গুলো নিয়েই কাজ করে, আয় এবং ব্যয় নিয়ে এরা কাজ করে না। 36 নং প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়? আমরা একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি নির্ণয় করার সূত্রটা জানি, বইয়ের মধ্যে দেওয়া আছে এবং এই রিলেটেড অনেক ম্যাথসও কিন্তু আছে। আচ্ছা তাহলে দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয়ে সমাপনী মূলধন এবং উত্তোলনের সমষ্টি থেকে প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি বাদ দিতে হয়। তাহলে দেখো, প্রথমে আমরা নিয়ে আসবো সমাপনী মূলধন, এটার সাথে যোগ হবে উত্তোলন, এবং এই যে দুইটা মিলে একটা সমষ্টি তৈরি হলো, এই সমষ্টি থেকে আমরা বাদ দেব প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের সমষ্টি। প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের সমষ্টি। সমাপনী মূলধন এবং উত্তোলনের সমষ্টি বেশি হলে লাভ হবে। তাহলে দেখো, যেহেতু সমাপনী মূলধন থেকেই আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দিচ্ছি, সো সমাপনী মূলধনটা যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হবে, এবং যদি কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে। অর্থাৎ যদি প্লাসে অ্যামাউন্ট আসে তাহলে দেখবে সেটা লাভ, এবং যদি মাইনাসে অ্যামাউন্ট আসে তাহলে দেখবে সেটা ক্ষতি। অর্থাৎ তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এবং সমাপনী মূলধনের মানে হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, 37 নং প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতিকে ত্রুটিপূর্ণ পদ্ধতি বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একতরফা দাখিলা পদ্ধতি কেন ত্রুটিপূর্ণ? একতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাব রক্ষণের একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটা পক্ষ, কোনো লেনদেনের দুটি পক্ষ, আবার কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। এই পদ্ধতিতে কিছু সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় এবং ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, তাই এটিকে ত্রুটিপূর্ণ বলা হয়। এখানে অনেক ল্যাগিংস আছে, এখানে কিছু কিছু হিসাব বাদ পড়ে যায়, কিছু পক্ষ বাদ পড়ে যায়, আবার এটা একদমই বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, তাই এটাকে আমরা ত্রুটিপূর্ণ পদ্ধতি বলে থাকি। এরপর চলে যাচ্ছি আমরা এই পর্বের সর্বশেষ প্রশ্ন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি এবং দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে দুইটা করে পার্থক্য লিখতে হবে। প্রথমে আসো, একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় এবং ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে সব ধরনের সব হিসাব বা সব ধরনের সব লেনদেনই সমান গুরুত্ব দেওয়া হয়। এই হচ্ছে একতরফা এবং দুতরফার মধ্যে দুইটা করে পার্থক্য।
তো আশা করছি এই পর্বের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে এবং প্রত্যেকটা প্রশ্নই সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।